দেখো আজকে যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা একেবারেই নতুন বিষয়, যেটা তোমরা কোনোদিনই শুনোনি এবং শুনলে তোমরা হয়তো অবাক হবে। আমি একটা কথা বলছি, শোনো। সে বলেছিল যে সে দিল্লি যাবে, সে বলেছিল যে সে দিল্লি যাবে। দেখো এটা কি হচ্ছে, সে বলেছিল সে দিল্লি যাবে, আসলে এটি হচ্ছে ফিউচার পাস্ট টেন্স। ফিউচার পাস্ট টেন্স আমরা কিভাবে বুঝবো? না, ফিউচার পাস্ট আসলে যখন কোনো কথাকে বলা হচ্ছে তখন সেটা ভবিষ্যৎ ছিল, আর যখন সেই তার বক্তব্যকে পরবর্তীকালে বলা হয় তখন সেটা আর ফিউচার থাকে না। তখন বক্তা যখন বলছে তখন সেটা ফিউচার, এবং বক্তার বক্তব্যকে যখন অন্য কারো কাছে তুলে ধরা হচ্ছে তখন সেই সময়টা অলরেডি পেরিয়ে গেছে, সেটা সেই সময় ফিউচার ছিল, কিন্তু যখন বলছে সেই ফিউচারটা আর ফিউচার টেন্স থাকে না। তাহলে আমরা ফিউচার পাস্ট বুঝবো কী করে? আমরা ফিউচার পাস্ট বলছি, এটি একটি মোস্ট আনকমন টপিক। Nobody knows that tense may be classified into 4 categories. সেই 4 ক্যাটাগরিজের মধ্যে তোমাদেরকে ইতিমধ্যে 3টা আলোচনা করা হয়ে গেছে। আমি প্রত্যেকটা ভিডিওই তোমাদের জন্য সাসপেন্স বলেছিলাম যে এটা তোমাদের কাছে সাসপেন্স। যখন টেন্স শুরু করি তখন বলেছিলাম এটি সাসপেন্স। সেই সাসপেন্স এখন প্রকাশিত হতে চলেছে। That suspense is going to be revealed. সেই সাসপেন্স আর তোমাদের কাছে আর সাসপেন্স থাকবে না, সেটা তোমাদের আজকে সেই সাসপেন্সের উন্মোচন করতে চলেছি। সেটি হলো কি? ফিউচার পাস্ট টেন্স। ফিউচার পাস্ট টেন্স কেন হবে না? দেখো, শ্যালের পাস্ট ফর্ম যদি শুড হয়, উইলের পাস্ট ফর্ম যদি উড হয়, তাহলে আমরা কেন শুড উড যখন ব্যবহার করি বাক্যের মধ্যে, শুডের অর্থ যখন উচিত এটা নয়, শুডের অর্থ যখন উচিত হবে সেটা আসলে প্রেজেন্ট টেন্স। আর উড কখন ব্যবহার হয়? উড অ্যান্ড শুড, দিজ আর মডেল ভার্বস। শুড যখন কোনো উচিত বোঝাবে তখন শুডের ব্যবহার হয়। আর উড কখন হয়? না, অতীতে কোনো কাজ করতে অভ্যস্ত ছিল বোঝালে তখন উডের ব্যবহার হয়। তাহলে আমরা জেনারেল ওয়েতে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করি তখন আমরা কি করি? স্যালটা থাকলে আমরা শুড করে দিই, উইলটা কি করে দিই? উড করে দিই। তাহলে স্যালের পাস্ট ফর্ম শুড হতে পারে, তাহলে উইলের পাস্ট ফর্ম যদি উড হতে পারে, তাহলে টেন্সটা কেন ফিউচার পাস্ট হবে না? এটাই ছিল আমার কাছে যুক্তি। তাহলে ফিউচার পাস্ট বুঝবে কি করে? ফিউচার পাস্ট এক্সপ্রেস করার জন্য আমরা একটা সিঙ্গেল সেন্টেন্সকেও ব্যবহার করতে পারি, এবং একটা ক্লজ, ম্যাক্সিমাম ক্ষেত্রে এর যে ব্যবহার এটা ক্লজের মাধ্যমে ব্যবহার হয়ে থাকে। যখন আমরা ফিউচার পাস্ট বলি, সেই ফিউচার পাস্ট এর অস্তিত্ব কিন্তু ইংরেজিতে আছে। যখন আমরা কোনো ক্লজ তৈরি করি তখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি ফিউচার পাস্ট টেন্সকে ব্যবহার করি। ফিউচার পাস্ট দেখো, যেমন ধরো আমি বললাম যে সে বলেছিল যে সে দিল্লি যাবে। হি সেড দ্যাট হি উড গো টু দিল্লি। হি সেড দ্যাট হি উড গো টু দিল্লি। তাহলে কি হলো? এখানে উইলের পাস্ট ফর্ম উড হলো, অর্থাৎ উইলটা যখন ছিল হি উইল গো টু দিল্লি, এটা ফিউচার টেন্স, এটা ফিউচার ইনডিফিনাইট। বাট যখন বলা হচ্ছে হি উড গো টু দিল্লি, সে দিল্লি যাবে, সেটা আর ফিউচার রইল না। সেটা কিসে পরিণত হলো? না, উইলটা ট্রান্সফার হয়ে গেল উডে, উইলের পাস্ট ফর্ম উড। তাহলে এটাই হচ্ছে ফিউচার পাস্ট। দিস ইজ ভেরি লজিক্যাল, আই থিঙ্ক দিস ইজ ভেরি রিজনেবল। I have to establish this fact by the use of my argument and logistic point of view. দেখো ফিউচার পাস্ট কি না, তোমাদের ফিউচার পাস্ট বুঝবে কি করে? যখন কোনো কথাকে বলা হয়েছিল তখন সেটা আসলে প্রেজেন্ট টেন্সে যখন বলছে, দুটো ভার্ব থাকছে, একটা প্রেজেন্ট আর একটা ফিউচার। কিন্তু যখন সেই বক্তার বক্তব্যকে যখন অন্য কোনো ব্যক্তি
তুলে ধরে তখন কিন্তু সেটা আর ফিউচার টেন্স থাকে না, সেটা কিসে পরিণত হয়? ফিউচার পাস্ট। তাহলে এটা ভালো করে এইভাবে তোমাদেরকে মনে রাখতে হবে, যখন কারো কথা যখন যে বলেছিল বক্তার বক্তব্যকে অন্য কোনো থার্ড পারসন যদি তার বক্তব্যকে, যে ওখানে কথা বলার সময় উপস্থিত ছিল, সে বক্তার বক্তব্যকে যদি পরবর্তীকালে তুলে ধরে, তখন বক্তা যখন বলছিল তখন সেটা ফিউচার টেন্সে ছিল, কিন্তু তার বক্তব্যকে যখন অন্য কেউ অন্য সময়ে তুলে ধরছে, যখন সেটা অলরেডি পেরিয়ে গেছে সেই সময়ে তুলে ধরছে, তখন সেটা আর ফিউচার টেন্স থাকে না, সেটা ভবিষ্যৎ আর থাকে না, সেটা অতীতকাল হয়ে যায়, পাস্ট টেন্সে পরিণত হয়। দেখো এই কথাটা ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো এবং তোমরা এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করবে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, এটা খুবই ইন্টারেস্টিং বিষয়, কিন্তু এটা প্রথম থেকে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা ভালো করে এই জিনিসটাকে বোঝার চেষ্টা করবে যে এটা আসলে সবার কাছেই একটা কনফিউজিং ম্যাটার, যে আমি বলে দিলাম যে ফিউচার পাস্ট বলে দিলেই তো হবে না, ফিউচার পাস্টের পিছনে আমাকে যুক্তি দেখাতে হবে কেন এটাকে ফিউচার পাস্ট বলবো, তার যে লজিস্টিক ভিউ সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো আমি বলেছি যে এখানে আমি যেটা বললাম সেটাই আমি লিখে দিয়েছি, যখন কোনো কাজ ভবিষ্যৎকালে ঘটছিল বা ভবিষ্যৎকালে হবে এরকম বলা হয়েছিল, কিন্তু সেই বক্তব্যকে যদি পরবর্তীকালে তুলে ধরা হয় তখন সেটা আর মানে থাকে না, ফিউচার টেন্স থাকে না, সেটা পাস্ট টেন্সে পরিণত হয়। তাই এই টেন্সটিকে ফিউচার পাস্ট বলবো। প্রত্যেকটা টেন্সের মতো ফিউচার পাস্টকেও 4 ভাগে ভাগ করবে। কি না, ফিউচার প্রথমে কি বলবে যে ফিউচার ইনডিফিনাইট আমরা বলি, তাহলে এখানে কি হয়ে যাবে? ফিউচার পাস্ট ইনডিফিনাইট। তাহলে ফিউচার কন্টিনিউয়াস যেহেতু হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? ফিউচার পাস্ট যখন বলবো ফিউচার পাস্ট কন্টিনিউয়াস। যেটাকে আমরা ফিউচার পারফেক্ট বলে এসেছি, যখন সেটা পাস্ট হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে? ফিউচার পাস্ট পারফেক্ট। আমরা যেটাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলে এসেছি, যখন সেটা পাস্টে রূপান্তরিত হবে সেটা হবে ফিউচার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি দেখো লিখে দিয়েছি, দেখো এইভাবে ফিউচার পাস্ট ইনডিফিনাইট, যেটা ফিউচার পাস্ট ইনডিফিনাইট, ফিউচার পাস্ট কন্টিনিউয়াস, আর হচ্ছে ফিউচার পাস্ট পারফেক্ট, ফিউচার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি প্রত্যেকটার কিন্তু একটা করে এক্সাম্পল দিচ্ছি। এবারে কেন হচ্ছে দেখো তোমরা বুঝতে পারবে অবশ্যই, আমি কেন হচ্ছে তার লজিকটা আমি উপরে লিখে দিয়েছি যে এইভাবে হয়, তোমাদেরকে আই হ্যাভ অলরেডি ডিসকাসড। এবার আমি এক্সাম্পলে আসছি। সে বলল যে সে দিল্লি যাবে, তাহলে দেখো ইংরেজিতে কি লিখেছি? সে বলল, এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স। এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব বা স্টেট ভার্ব বা স্টেটিভ ভার্বও বলা হয়। ভার্বটাকে এইখানে আমরা স্টেটিভ ভার্ব বা ডাইনামিক ভার্ব এরকম বলা হয়। ডাইনামিক ভার্ব, স্টেট ভার্ব, এটাকে রিপোর্টিং ভার্বও বলে। আমরা যখন ন্যারেশন চেঞ্জ করি তখন এটাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। কেন রিপোর্টিং ভার্ব বলা হয়? না, এটার দ্বারা কাউকে কোনো কিছু রিপোর্ট করা হচ্ছে, কাউকে কোনো কিছু তুলে ধরা হচ্ছে, বলা হচ্ছে, তাই এই ভার্বটাকে আমরা ইংরেজিতে বলি রিপোর্টিং ভার্ব। তাহলে কি হবে? সে বলল যে, বা সে বলেছিল যে সে দিল্লি যাবে। এই দেখো আবার মনে হচ্ছে যে ফিউচার টেন্স, কিন্তু সে বলেছিল এটা যেহেতু পাস্ট, সে বলেছিল এটা যেহেতু পাস্ট, তাহলে তার দিল্লি যাওয়াটাও কিন্তু পাস্ট হয়ে গেছে। তার জন্য ইংরেজিটা কি দাঁড়াচ্ছে? হি সেড দ্যাট হি উড গো টু দিল্লি। তাহলে এখানে দেখো সেড, এটা কি পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে ফিউচার পাস্ট তাহলে কোনটা? হি উড গো টু দিল্লি। এটা কিন্তু দুটো মানে দাঁড়াতে হচ্ছে। সে দিল্লি যেত, এটা বোঝাতো যদি হি সেডটা না থাকতো, যদি সিঙ্গেল এই সেন্টেন্সটা থাকতো, ধরো হি উড গো টু দিল্লি, তার মানে কি? দ্যাটস মিনস হি ইউজ টু গো টু দিল্লি, দ্যাটস মিনস হি ওয়াজ অ্যাকাস্টমড অর ইউজ টু গো টু দিল্লি, হি ওয়াজ অ্যাকাস্টমড টু গো টু দিল্লি অর হি ইউজ টু গো টু দিল্লি। মানে সে অতীতে দিল্লি যেতে অভ্যস্ত ছিল, মানে রেগুলার হ্যাবিটের মাধ্যমে এটাকে পাস্ট হ্যাবিট বলা হয়, পাস্ট হ্যাবিটের পড়ে যেত। যদি আমরা এই শেডটাকে না ব্যবহার করতাম, যদি এই অংশটুকু বলতাম
যেহেতু এই অংশটা বলতাম, দেখো আমি হাইড করে দিয়েছি এই পার্টটাকে, আমি এই পার্টটাকে হাইড করে দিলাম। তাহলে কি আমরা প্রমিনেন্ট পার্টটা কি দেখতে পাচ্ছি না, হি উড গো টু দিল্লি, এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স। এখানে দেখো এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, হি উড গো টু দিল্লি এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। আবার যখন আমি সেডটা জুড়ে দিচ্ছি তাহলে কি হলো, মানেটা চেঞ্জ হয়ে গেল। হি সেড দ্যাট হি উড গো টু দিল্লি, সে বলেছিল যে সে দিল্লি যাবে, অর্থাৎ বলছে যখন তখন সেই কথাটা ফিউচার ছিল। কিন্তু এই দেখো হি সেড দ্যাট, সে বলল যে, এই যে সে বলল যে মানে সে কিন্তু সে নিজে বলছে না, এখানে সে বলল যে, এখানে সে নিজে বলছে না, এটা কোনো একজন ব্যক্তি বলছে যে সে বলল যে, তা সে তখন হয়তো যখন কথোপকথনটা হচ্ছে তার সঙ্গে, তখন সেই ব্যক্তি উপস্থিত ছিল, তার সে শ্রোতা, সে হচ্ছে লিসিনার। তা লিসিনার তখন প্রেজেন্ট ছিল যখন হিয়ের সঙ্গে কথাটা হচ্ছে, তাহলে তখন সেটা ফিউচার টেন্স ছিল। কিন্তু লিসিনার স্পিকারের যে বক্তব্যটাকে যখন তুলে ধরছে সেটা আর তখন ফিউচার থাকছে না, সেটা পাস্টে পরিণত হলো, তার জন্য এটাকে বলা হচ্ছে ফিউচার past. Hope it has become clear to all of you. দেখো তাহলে আবার বলছি, হি সেড, সেডটা যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে উইলের পাস্ট ফর্ম হলো উড, এখানে উইলের পাস্ট ফর্ম উড। তোমাদেরকে ডিফারেন্সটা বুঝিয়ে দিলাম, যখন আমরা হি উড গো টু দিল্লি বলবো তখন সেটা হবে পাস্ট ইনডিফিনাইট, যখন আবার হি সেড দ্যাট এটা যোগ করে দেবো সেটি আর হবে না, তখন এটি মানে দাঁড়াবে সে বলল যে সে দিল্লি যাবে, তখন সেটা পাস্ট ফিউচার পাস্টে পরিণত হলো। আবার দেখো অনেক উদাহরণ এরকম আমরা দিতে পারবো। সে জিজ্ঞাসা করেছিল, এখানে দেখো আমি এটা অন্য উদাহরণ দিয়েছি, আমি জিজ্ঞাসা করেছিলাম সে আমার জন্য অপেক্ষা করবে কি না। দেখো এগুলো সব কিন্তু ক্লজ, দেখো এটাও কিন্তু ক্লজ। কোনটা ক্লজ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এটা ক্লজ দিয়ে বললাম যে কোনো ক্লজ তৈরি করতে গেলে আমরা ফিউচার পাস্টকে ব্যবহার করি। হি সেড এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দ্যাট হি উড গো টু দিল্লি এটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে ক্লজ তৈরি করার সময় আমরা ফিউচার পাস্টকে ব্যবহার করি, ক্লজ তৈরি করার সময় আমরা ফিউচার পাস্টকে ব্যবহার করি। আবার যখন আমরা রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনডাইরেক্ট ন্যারেশন করি তখন, বা ইনডাইরেক্ট স্পিচ করি, এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, পরোক্ষভাবে বলা হচ্ছে কথাটা, আমি তোমাদেরকে বক্তা শ্রোতা দিয়ে বুঝিয়ে দিলাম ওই কারণেই, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এটা তখন কি হয়ে গেল, ফিউচার পাস্টে পরিণত হলো। আবার একটা উদাহরণ দিচ্ছি, দেখো আমি জিজ্ঞাসা করেছিলাম সে আমার জন্য অপেক্ষা করবে কিনা। দেখো আই আস্কড, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, আইটা সাবজেক্ট আর ভার্বের পাস্ট ফর্ম আস্কড। কিনা থাকলে ইফের অর্থ দুটো হয়, তোমাদেরকে কোন একটা ক্লাসে আমি বলছিলাম, ইফ যখন যদি বুঝাবে তখন সেটা কন্ডিশনাল ক্লজ হয়ে যায়, আর ইফের মানে যখন কিনা, এখানে তখন ইফের মানে হচ্ছে কিনা, তখন সেটা আসলে নাউন ক্লজ, এটা হচ্ছে নাউন ক্লজ এখানে। তাহলে আই আস্কড ইফ হি উড ওয়েট ফর মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল সে আমার জন্য অপেক্ষা করবে কিনা। আমি জিজ্ঞাসা করেছিলাম সে আমার জন্য অপেক্ষা করবে কিনা, সেটা ইংরেজি কি, আই আস্কড ইফ হি উড ওয়েট ফর মি। তাহলে আই আস্কড এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, আর হি উড ওয়েট ফর মি এটা হচ্ছে ফিউচার পাস্ট। এই ফিউচার পাস্টটা কি, এটা হচ্ছে ফিউচার পাস্ট ইনডিফিনাইট। এখানে আমি দেখিয়ে দিয়েছি, দেখো ফিউচার পাস্ট ইনডিফিনাইট, এই বাক্যটাই দেখিয়ে দিয়েছি। দেখো হি সেড, আমি যেটা বললাম এটা ফিউচার পাস্ট ইনডিফিনাইটে দেখিয়েছি। হি সেড দ্যাট হি উড গো টু দিল্লি, বাংলাটা লিখে দিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এটা বললো সেড, এটা পাস্ট টেন্স, এবং দ্যাট যুক্ত বাক্যটা হচ্ছে ফিউচার পাস্ট ইনডিফিনাইট। আবার একটা অন্যায় মানে একটা দেখো আলাদা উদাহরণ দিয়েছি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি বইটি শেষ করেছিলাম কিনা। সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি বইটি পড়া শেষ করেছিলাম কিনা। এটা দেখো এটা কোন টেন্স, হ্যাভ লাগিয়েছি মানে পারফেক্ট টেন্স। তোমরা নিশ্চয়ই জানো পারফেক্ট টেন্স হতে গেলে হ্যাভ থাকতেই হয়, ভার্বের পাস্ট পরিবর্তন হতেই হয়। তাহলে কি হবে, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, হি আস্কড মি, তাহলে কি না থাকলে কি বসে, ইফ। তাহলে হি আস্কড মি এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, ইফ আই উড হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক,
ইফ আই উড হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, আমি বইটা পড়া শেষ করেছিলাম কিনা। অর্থাৎ এটা কিন্তু ফিউচার পাস্ট হয়ে গেছে, ফিউচার পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। পরের উদাহরণটা চলে এসো। আমার বন্ধু জানতে চেয়েছিল আমি তাকে সাহায্য করতে থাকবো কিনা। দেখো, আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল আমি তাকে সাহায্য করতে থাকবো কিনা। তাহলে আমার বন্ধু জিজ্ঞাসা করেছিল, মাই ফ্রেন্ড ওয়ান্টেড টু নো, বা আমার বন্ধু জানতে চেয়েছিল। জানতে চাওয়ার ইংরেজি কি? ওয়ান্ট টু নো। তাহলে ওয়ান্টেড পাস্ট ফর্ম কি? ওয়ান্টেড। তাহলে মাই ফ্রেন্ড ওয়ান্টেড টু নো ইফ আই শুড বি হেল্পিং হিম। ইফ আই শুড বি হেল্পিং হিম, দেখো ইফ আই শুড বি হেল্পিং হিম, এটা কি? এটা হচ্ছে ফিউচার পাস্ট কন্টিনিউয়াস। দেখো বি ভার্ব আছে, ভার্বের শেষে আইএনজি যোগ করেছি। ইফ আই শুড বি হেল্পিং মি, এখানে দেখো শুডটা এখানে উচিত অর্থে ব্যবহার হয়নি। কেন? শ্যালের পাস্ট ফর্ম হিসাবে ব্যবহার হয়েছে। শ্যালের পাস্ট ফর্ম যখন হবে তখন সেই শুডটা হচ্ছে ফিউচার পাস্ট, আর শুড যখন উচিত অর্থে ব্যবহার হবে তখন শুডটা তখন কি হবে? প্রেজেন্ট টেন্স। আই শুড গো দেয়ার, ইউ শুড রিড অ্যাটেন্টিভলি, তোমার মন দিয়ে পড়া উচিত। এই বাক্যগুলো আসলে প্রেজেন্ট টেন্স, কিন্তু এটা প্রেজেন্ট টেন্স নয়, এটি হচ্ছে ফিউচার পাস্ট কন্টিনিউয়াস। দেখো শুডের পর বি লাগিয়েছি এবং ভার্বের শেষে আইএনজি যোগ করেছি। এবার দেখো আমি আবার একটা করে উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ফিউচার পাস্ট ইনডিফিনাইট। ফিউচার পাস্ট ইনডিফিনাইটের স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস শ্যালের পাস্ট ফর্ম শুড, উইলের পাস্ট ফর্ম উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে ইটিসি। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেখো, হি সেড দ্যাট হি উড গো টু দিল্লি। তাহলে এটাকে কি টেন্স বলবে? ফিউচার পাস্ট ইনডিফিনাইট। এটা হচ্ছে ফিউচার পাস্ট ইনডিফিনাইট। এবার দেখো ফিউচার পাস্ট কন্টিনিউয়াস। হি সেড দ্যাট হি উড বি গোয়িং টু দিল্লি। সে বলেছিল যে সে দিল্লি যেতে থাকবে। সে বলেছিল যে সে দিল্লি যেতে থাকবে। যেতে থাকবে এরকম থাকলে কি টেন্স হয়? ফিউচার কন্টিনিউয়াস। কিন্তু এটার ফিউচার কন্টিনিউয়াস রইল না, কেন না উইলের পাস্ট ফর্ম করে দিলাম উড। তাহলে হি উড বি গোয়িং টু দিল্লি। এবার চলেছে ফিউচার পাস্ট পারফেক্ট। ফিউচার পাস্ট পারফেক্ট উদাহরণ দিচ্ছি। I said that I should have reached Delhi then. সে, এখানে দেখো এটা কি হচ্ছে? ফিউচার পাস্ট পারফেক্ট টেন্স বলছি। তাহলে আমি বলেছিলাম যে I should have reached Delhi then, আমি তখন দিল্লি পৌঁছে থাকবো। আমি বলেছিলাম যে আমি তখন দিল্লি পৌঁছে থাকবো। সেটাকে ইংরেজি কি বলবে? I said। এটা কি টেন্স? পাস্ট ইনডিফিনাইট। তারপর দ্যাট, দেখো ক্লজ তৈরি করলাম, এটা নাউন ক্লজ। দ্যাট আই শুড, শ্যালের পাস্ট ফর্ম করলাম শুড। এখানে শুডটা কিন্তু উচিত অর্থে ব্যবহার হয়নি, শ্যালের পাস্ট ফর্ম হচ্ছে শুড। আই শুড হ্যাভ রিচড দিল্লি দেন। পরেরটা দেখো ফিউচার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে আমি ভালো করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। দেখো বাংলা দিয়ে, সে জানতে চেয়েছিল আমি রাত্রে 4 ঘন্টা ধরে পড়তে থাকবো কিনা। সে জিজ্ঞাসা করেছিল আমি রাত্রে 4 ঘন্টা ধরে পড়তে থাকবো কিনা। দেখো সে জানতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু নো, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এবার দেখো এখানে কি বসবে? ফিউচার। এটা যখন ফিউচার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলছি তখন কি হবে? সাবজেক্ট, তারপরে শুড বা উড, তারপরে কি বসবে? হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্বের শেষে আইএনজি যোগ, অবজেক্ট, ফর বা সিন্স প্লাস টাইম। দেখো সেই স্ট্রাকচার অনুযায়ী করেছি। দেখো তাহলে হি ওয়ান্টেড টু নো, ইফ আই ক্ষেত্রে কি বসে? শুড বসে। স্যালের পাস্ট ফর্ম আয়ের ক্ষেত্রে স্যাল হয়, তাই স্যালের দেখো পাস্ট ফর্ম করলাম শুড। কখনো এটা ভুল করে বসো না, এই শুডটা কিন্তু উচিত অর্থে ব্যবহার হয়নি, এটা হচ্ছে স্যালের পাস্ট ফর্ম শুড, তবেই এটা পাস্ট ফিউচার পাস্ট হচ্ছে। তাহলে আই শুড, এবারে ফিউচার পারফেক্ট টেন্সে হ্যাভ থাকে, তাহলে আই শুড হ্যাভ। এবারে হ্যাভের পর কন্টিনিউয়াস টেন্সে বি বসে, হ্যাভের পর বিকে বসতে গেলে বি এর পার্শ্ব বিভক্তি হয়, তাহলে বিন হলো ওই জন্য বি এর পার্শ্ব বিভক্তি বিন, তাহলে হ্যাভ বিন। এবারে ভার্ব এসেছে আইএনজি যোগ, রিডিং, রিড এসেছে আইএনজি যোগ, রিডিং ফর 4 hours at night। তাহলে পুরো সেন্টেন্সে কি দাঁড়ালো? হি wanted to know if I should have been reading for 4 hours at night। দেখো কত সুন্দর। আশা করি তোমাদের এটা পরিষ্কার হয়ে গেল, তোমাদের কাছে আর কোনো জটিলতা থাকবে না, একবারে সুন্দর পরিষ্কারভাবে তোমরা বুঝে নিলে। এটাই তোমাদের কাছে সাসপেন্স ছিল।
এরপরে তোমরা এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা আমার সঙ্গে শেয়ার করবে, বলবে, কমেন্ট করবে, লাইক করতে ভুলো না কিন্তু। ডোন্ট ফরগেট টু কিপ এ লাইক অ্যান্ড মেক এ কমেন্ট। তবে আই শ্যাল গেট ইন্সপিরেশন ফ্রম ইয়োর লাইকিংস অ্যান্ড কমেন্টস। আর এই চ্যানেলটি যাতে করে আরও বড় হতে পারে তার জন্য তোমরা চ্যানেলটিকে পুষ্টি রস যোগান দেবে, নিউট্রিয়েন্টসগুলো যোগান দেবে। এই পর্যন্তই আজকে তোমাদের ক্লাসটি শেষ। লেট মি ফিনিশ হিয়ার টুডে। আবার পরের ক্লাসে, ইন দ্য নেক্সট ক্লাস, you will visit me in the online, right? Okay, and I shall be present with a new content. Thank you very much. Thank you for watching. Thank you for attending the class. Okay, bye bye, tata.